বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার অসম্ভব খারাপ একটি মন্তব্য করেছেন। প্রথমে সেই মন্তব্যটির তীব্র নিন্দা জানাই। এই দীনেশ কার্তিক কিংবা দীনেশ ত্রিবেদী নামের এই ভদ্রলোক দেশে ল্যান্ড বর্ডার দিয়ে এসে তিনি বলেছেন যে ভারত 140 কোটি মানুষের দেশ, বাংলাদেশ 20 কোটি, এই দুই দেশ যদি মিলে যায় তাহলে 160 কোটির দেশের লোক একটি সুপার পাওয়ার হবে। সম্ভব এটা? তিনি বলেছেন যে যেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দল এবং ভারতের ক্রিকেট দল এক হয়ে গেলে একটি স্ট্রং ক্রিকেট দল হবে। সম্ভব এটা? আপনি কি ভাবছেন? তো তার আগে একটু বলি যে ভারতের মাইন্ডসেটটাই হচ্ছে যে বাংলাদেশকে শোষণ করা, বাংলাদেশকে একটি কলোনি হিসাবে বানানো। এবং আপনারা যদি দেখেন যে মরহুম শেখ মুজিবুর রহমানের প্রথম কয়েক বছরের শাসনামল, হোসাইন মোহাম্মদ এরশাদের 9 বছরের শাসনামল, এর আগে হাসিনার 1 টার্ম বা 2 টার্মের শাসনামল, 1 টার্মের শাসনামল, এবং এই দীর্ঘ প্রায় 18 বছরের শাসনামল ফখরুদ্দিন মঈনুদ্দিন সহ প্রত্যেকটা সময়ে কিন্তু এই হাসিনা, এই এরশাদ এবং এই মরহুম শেখ মুজিবুর রহমানের সরকার টোটালি কিন্তু ভারতের উপরে ডিপেন্ডেন্ট ছিল। এটা আপনারা জানেন, যারা জেনজি তারা জানেন। কিন্তু যেটা হচ্ছে যে জিয়া রহমানের সময় এবং খালেদা জিয়ার বিশেষ করে প্রথম টার্মে বাংলাদেশ সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। তো ভারতের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে হাসিনার আমলে যেটা ছিল সেটি এখন আর নাই। এবং প্রফেসর ইউনূস এসে কিন্তু টোটালি বাংলাদেশের ভারত সংক্রান্ত ফরেন পলিসিটা টোটালি চেঞ্জ করে ফেলেন এবং জনাব খলিলুর রহমানকে নিয়ে আসেন পররাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ এই জায়গাটাতে নিয়ে আসেন, তিনি এই জায়গাটা দেখভাল করেন। এবং বর্তমান তারেক রহমানের সরকার আমরা যেটা দেখেছি যে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস সরকারেরই ফরেন পলিসির ধারাবাহিকতায় ভারতের কাছ থেকে সরে এসছে, এখন তুরস্কের সাথে সম্পর্ক করতে যাচ্ছে, চায়নার সাথে সম্পর্ক করতে যাচ্ছে, এবং বাংলাদেশ ঠিক উত্তর দিকে অর্থাৎ এশিয়ার উত্তরমুখী হতে যাচ্ছে, অন্যদিকে মিডল ইস্টের দিকে বাংলাদেশ সম্পর্ক করতে যাচ্ছে, আর আমেরিকা তো আছেই। তো আরেকটি বিষয় হচ্ছে যে যেটা হচ্ছে যে আপনারা জানেন যে আজকের যে জনাব খলিলুর রহমান জাতিসংঘের এত বড় পোস্ট পেলেন, সেখানে কিন্তু ডেফিনেটলি আমেরিকার লবিটা কাজ করেছে। এবং একটি বিষয় হচ্ছে যে জিনিসটা কিন্তু বাংলাদেশকে বুঝতে হবে, জনাব তারেক রহমানের এই বিএনপি সরকারকে বুঝতে হবে যে আমেরিকা এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় তাদের প্রতিনিধিত্ব হয়ে কাজ করার জন্য, আবারও বলি প্রতিনিধি হয়ে কাজ করার জন্য আমেরিকা কখনো বাংলাদেশকে দখল করতে আসবে না। ভারতের অল্টারনেটিভ খুঁজছে, কারণ ভারতকে দিয়ে দেখেছে তারা সেখানে আমেরিকার পারপাস সার্ভ হয়নি, বরং সেখানে অন্যান্য দেশগুলি এই অঞ্চলে ঢুকে পড়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটি একটি বড় চান্স, সেই সুযোগটি কিন্তু নিতে হবে। আর আসেন যে বাংলাদেশের মানুষ সব সময় ভারতের এই ধরনের বিষয় আশয়গুলির নিন্দা করে, এবং এন্টি ভারতীয় যে একটি সেন্টিমেন্ট সেটি কিন্তু বাংলাদেশে সবসময় কাজ করে। এবং বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলির দিকে যদি খেয়াল করেন, সে সমস্ত জায়গায় কিন্তু আরও এক্সট্রিমিস্ট যে জামায়াত ইসলামী, তারা কিন্তু সেখানে বিপুল ভোটে জয়লাভ করেছে। তো সেই ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে বাংলাদেশের সামনে যে অবাধিত সুযোগ, সেই সুযোগটা নিতে হবে। এবং এই ত্রিবেদী না দীনেশ কার্তিক না দীনেশ ত্রিবেদীর মধ্যে একজন সরকারি কর্মচারী, তিনি কিভাবে বাংলাদেশের মাটিতে বসে এই ধরনের কথা বলেন, তার কিন্তু হিসাবটা বাংলাদেশকে নিতে হবে, ফরেন মিনিস্ট্রিকে নিতে হবে। বাংলাদেশের প্রথম কাজই হবে এই ভদ্রলোক চেয়ারে বসার আগেই তার কাছ থেকে ব্যাখ্যা চাইতে হবে যে তিনি কেন এই ধরনের কথাবার্তা বলেছেন। ছোট্ট একটু বলি যে আপনি 1000 ভারতীয় মানুষকে জিজ্ঞেস করে দেখেন তো যে তারা ভারতে নিযুক্ত বাংলাদেশে হাইকমিশনারের নাম জানে না। আপনি 1000 বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করে দেখেন তো যে বাংলাদেশের যিনি হাইকমিশনার, যিনি ভারতে কাজ করছেন, তার নাম জানে না। অথচ এই দীনেশ ত্রিবেদী বা দীনেশ কার্তিক, তার নাম কিন্তু এখন সবার মুখে মুখে। এর জন্য দায়ী কারা জানেন? ছোট্ট করে একটু বলি যে বাংলাদেশের একটি বড় সাংবাদিক সমাজ আছে, তারা দায়ী। ওই যে একদিন তাদের এখানে পার্টি হবে, একদিন তারা একটু বিদেশ থেকে ঘুরিয়ে নেবে, একদিন একটু তারা লাল পানি খাওয়াবে, এই সমস্ত লোভে এরা কিন্তু দেশের বিভিন্ন সময় ক্ষতি করছে। কেউ কিছু মনে করবেন না। আর যেটা বললাম যে হাসিনার দীর্ঘ শাসনামল, এরশাদের শাসনামল, মরহুম শেখ মুজিবুর রহমানের শাসনামল, পুরা সময়টাতেই কিন্তু বাংলাদেশের ভারতের বলয়ে ছিল। তো এখন কি হচ্ছে যে এই সময় যে জনাব তারেক রহমানের শাসন, আশা করি তিনি
অবশ্যই তার ভারতের প্রয়োজন নেই, এবং তারেক রহমান যে দীর্ঘদিন বিএনপি যে ক্ষমতার বাইরে ছিল এর জন্য দায়ী কারা সেটা তারেক রহমান জানেন। বাংলাদেশ থেকে এই ধরনের সম্পদ যে একটি দেশে নিয়ে যাওয়া সেটাকে কে নিয়েছেন সেটা জানে। তো আশা করি বর্তমান সরকার এই দিকটা খেয়াল করবেন এবং তীব্র নিন্দা জানাবেন, এবং এই ধরনের ঘটনা যদি সে করে, তিনি যদি তার নির্দিষ্ট কাজ ছাড়া অন্য যদি কোনো কাজ করে, তবে ডেফিনেটলি তাকে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে। দিন বদল হয়ে গিয়েছে। তারেক রহমান এসেছে জনগণের ভোটে। তারেক রহমান কিন্তু রে ভাই ভারতের আনুকূল্যে ক্ষমতায় আসে নাই। হ্যাঁ, ভারতের আনুকূল্যে ক্ষমতায় আসে নাই। অতএব এই ধরনের লোকদেরকে শুরুতেই যদি আপনি এর প্রতিবাদ না করেন, তাহলে কিন্তু দিনে 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 তারা আরও মাথায় উঠবে। বাংলাদেশের রাজনীতিতে জামাত কখনো ভারতের দিকে যাবে না, বিএনপি যাবে না, এনসিপি যাবে না, থাকে আওয়ামী লীগ। আওয়ামী লীগের তো রে ভাই নতুন জেনারেশনের কোনো ভোটই নাই। আওয়ামী লীগের ভোটাররা আছে 50 ঊর্ধ্ব বা 50-এর মতো লোকজন, আর যারা আছে নিচের বয়সের তারা হচ্ছে গিয়ে আপনার সুবিধাভোগী আওয়ামী লীগ, সেটি হায়েস্ট 1 লাখের মতো। সো এই নিয়ে কোনো চিন্তা নেই, অর্থাৎ জনগণের সমর্থন থাকবে। এখন দেখা যাক তারেক রহমান এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করেন। ধন্যবাদ।